নমস্কার বন্ধুরা, হ্যাপি প্ল্যানিং। আজকে ফিক্সড ডিপোজিটের সাথে মাল্টি অ্যাসেট ফান্ড এবং ইকুইটির একটা তুলনা করব। এই ভিডিওটি শেষে আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কখন ইনভেস্টমেন্ট করা উচিত, ফিক্সড ডিপোজিটে আদৌ আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত কি নয়। চলুন শুরু করা যাক। তো আপনার ফিক্সড ডিপোজিট আপনাকে দিচ্ছে 6.3%। শুনে খুব ভালো লাগছে, সেফ মনে হচ্ছে। তাহলে আপনাকে আমি আসল সংখ্যাটি দেখাই। আপনি যদি 30% ট্যাক্স বাকেটে থাকেন তাহলে 6.30%, তার উপর 1.97% আপনার এখানে ট্যাক্স কাটবে। তারপরে আপনি হাতে পাবেন 4.33%, আর এই ট্যাক্সটা প্রত্যেক বছর কাটে 4.33%। এখান থেকে অ্যাভারেজ মানে আজকের আজকের ইনফ্লেশন যদি দেখেন, সিপিআই ইনফ্লেশন জুন 2026 সেটা হচ্ছে 4.38%। যদি আপনি 4.33% থেকে যদি আপনি 4.38% মাইনাস করেন তাহলে এটা আসে -0.05%। তার মানে রিয়েল রেট অফ রিটার্ন আপনার সেই জায়গাতে লাস্ট 5 বছর অ্যাভারেজ মাল্টি অ্যাসেট ক্যাটাগরির প্রি ট্যাক্স রিটার্ন হচ্ছে 14.79%। তাহলে এর মধ্যে পার্থক্যটা বুঝে নিই। ফিক্সড ডিপোজিট মানে হচ্ছে আপনার টাকাটা ব্যাংকে আপনি রাখছেন, এটা ফিক্সড, সিম্পল, সেফ। আর মাল্টি অ্যাসেট পোর্টফোলিও সেবির নিয়ম অনুযায়ী এটি এই মিনিমাম তিনটি অ্যাসেট ক্লাসে একে ইনভেস্টমেন্ট করতে হয়। মিনিমাম অ্যালোকেশন হচ্ছে 10% করে। তো সাধারণত দেখা যায় যে এরা ইকুইটি, গোল্ড আর এখান থেকে ডেট, এই তিনটি অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করে থাকে। তাছাড়াও কিছু কিছু ফান্ড আরইআইটি, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করে থাকে। ট্যাক্সেশনের জন্য কিছু কিছু ফান্ড আছে যারা 65%-এর ওপরে ইকুইটি অ্যালোকেশন নিয়ে থাকে, তাহলে ইকুইটি ট্যাক্সেশন আসে। এখানে তিনটি অ্যাসেট ক্লাসে যখন ইনভেস্টমেন্ট হয় তখন যদি একটি অ্যাসেট ক্লাস ভালো না করে এই বাকি অ্যাসেট ক্লাসগুলো অ্যাভারেজ করে দেয়। যেমন আপনি যদি দেখেন লাস্ট অক্টোবর 2024 থেকে ইকুইটি, ইন্ডিয়ান ইকুইটিতে বেশি একটা রিটার্ন দেয়নি। এই পার্টিকুলার সময় গোল্ড আমাদের মোটামুটি হেজ করে দিয়েছে। তো আপনারা সাধারণত দেখে দেখে থাকবেন পিওর ইকুইটি ফান্ড থেকে, যে কোনো আপনি পিওর ফ্লেক্সি ক্যাপ নিয়ে নিন, মাল্টি ক্যাপ নিয়ে নিন, থেকে আপনার মাল্টি অ্যাসেট ফান্ড বা গোল্ড সিলভার ওরিয়েন্টেড ফান্ড অনেকটাই ভালো করেছে। এখন এখানে আমরা একটা বুঝি যে রিটার্ন আর রিস্ক, তো মানে এই ইনভেস্টমেন্ট ক্যাটাগরি অনুযায়ী রিটার্ন আর রিস্কের মধ্যে সম্পর্ক। এখানে একটা সাধারণ একটা টার্ম আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আপনি দেখবেন যেমন ফিক্সড ডিপোজিট রিটার্ন 6.30%, রিস্ক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 0। মাল্টি অ্যাসেট লাস্ট 5 ইয়ার্স অ্যাভারেজ যেটা রিটার্ন আছে আর কি 14.79%, আর রিস্ক আছে 9.8%। পিওর ইকুইটি নিফটি 50, কিন্তু এখানে রিটার্নটা আছে 12.44। অ্যাকচুয়ালি আমরা এখানে সিন্স ইনসেপশন রিটার্ন নিয়েছি, বাট লাস্ট 2 ইয়ার্স কিন্তু ইকুইটি সেরকম ভাবে রিটার্ন দেয়নি, তাই অ্যাভারেজ রিটার্নটা একটু কম আছে। বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে আছে 13.2%। এবার যদি আমি সহজ ভাষায় যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কি বোঝাতে চাই, এই অ্যাভারেজ ইনভেস্টমেন্টের থেকে আপনার ইনভেস্টমেন্টটা কতটা ওঠানামা করছে, তো কতটা মানে ভোলাটিলিটি কতটা দেখাচ্ছে, সেটা যে সংখ্যা দিয়ে পরিমাপ করা হয় সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। যেটা কি ফর্মুলা আছে সেটা নিয়ে বেশি মানে এখানে ভাবার কিছু নেই। x1 এই প্রত্যেকটা যেটা ইচ অ্যান্ড এভরি আপনার রিটার্ন, ঠিক আছে, তার থেকে এক্স বার সেখানে হচ্ছে যেটা মিন রিটার্ন, সেইটার যেটা মিন রিটার্ন থেকে যে প্রত্যেকটা রিটার্নের যে ডিভিয়েশন, যে দূরত্বটা আছে, ঠিক আছে, সেই দূরত্বটা সামেশন, আমরা সেই সবগুলো দূরত্ব
সবগুলোর যে ডিভিয়েশনটা আছে সেগুলোকে অ্যাড করব, সামেশন করব, ঠিক আছে, ডিভাইডেড বাই এন। এন মিনস নাম্বার অফ অবজারভেশন, আমরা কতগুলো অবজারভেশন করলাম তার একটা অ্যাভারেজ করে নিলাম, ঠিক আছে। অ্যাভারেজ করে নিয়ে এবার এবার কি হচ্ছে, এই অ্যাভারেজটা এবার কি কিছু সংখ্যা আছে যেটা আর কি আপনার পজিটিভ দিকে আছে, ঠিক আছে, পজিটিভ রিটার্ন মানে প্রফিটে আছে, কিছু সংখ্যা থাকতে পারে নেগেটিভ রিটার্ন, ঠিক আছে। এইবার এই অ্যাভারেজটা তাহলে কি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এই যে ভেরিয়েশনটা, যে পজিটিভ আর নেগেটিভের ভেরিয়েশনটাকে আমরা নালিফাই করার জন্য আমরা কি করি, এর উপরে স্কোয়ার তার উপরে রুট দিয়ে দিই। তাতে কি হয়, এই প্লাস মাইনাসের যে এফেক্টটা থাকে সেটা নালিফাই হয়ে যায়। তো এর জন্য দেখবেন যেমন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ভোলাটিলিটি জিরো, দ্যাট মিনস কোনো ভোলাটিলিটি নেই, মানে মিন পয়েন্ট আর আপনার রিটার্ন সেম পয়েন্টে আছে, ভোলাটিলিটি জিরো, ঠিক আছে। তো যার যত বেশি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থাকবে সেখানে ভোলাটিলিটি তত বেশি থাকবে। ব্যাপারটা যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই তাহলে যার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যত বেশি তার ভোলাটিলিটি তত বেশি, সেই ইনভেস্টমেন্টে তত বেশি ওঠানামা করছে, মানে ততটা বেশি প্লাসও যেতে পারে ততটা বেশি মাইনাসও যেতে পারে। তাহলে এবার এই রিটার্ন আর রিস্কের এগেনস্টে দেখি। দেখুন মাল্টি অ্যাসেট লাস্ট 5 বছরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 9.8, ঠিক আছে। মিস দুটো, যখন আমি দুটো ইনভেস্টমেন্ট কম্পেয়ার করছি তার মানে কি এটা ইকুইটির তুলনায় ইকুইটি 13.2 আছে, ঠিক আছে, ইকুইটির তুলনায় এখানে কম ভোলাটিলিটি, ঠিক আছে, কম রিস্ক নিয়ে এখানে বেশি রিটার্ন ডেলিভার করেছে 14.79, তো 12.44, ঠিক আছে। তো এই যখন আমরা দেখুন এইখানে এই পার্টিকুলার অ্যাজাম্পশন মানে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে যেটা হয়েছে যে মাল্টি অ্যাসেটের আমরা লাস্ট 5 ইয়ার্স এর ডেটা পেয়েছি, তার আগের ডেটাগুলো পাইনি, আর ইকুইটিটা আমরা সিন্স ইনসেপশনে দিয়েছি ডেটা নিয়েছি। দ্যাট মিনস এখানে অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন হচ্ছে না, বাট এটাকে জাস্ট আমরা অ্যাজাম্পশনের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এটা অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন। তো সেই ক্ষেত্রে তখন আমরা বলবো যে মাল্টি অ্যাসেট পোর্টফোলিওটা বেটার, কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন ডেলিভার করেছে। এখানে যেমন ফিক্সড ডিপোজিট আছে, তার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন জিরো, মানে এখানে কোনো ভোলাটিলিটি নেই, ঠিক আছে। তাহলে কি আমরা এফডি করা বন্ধ করে দিব, সমস্ত ও এফডি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট করব? তাহলে অনেস্টলি বলছি, তাহলে এফডিটা কোথায় যেতে, যেখানে আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা দরকার আছে, ঠিক আছে। যেমন ধরুন এফডির ক্ষেত্রে কি হয়, এফডির ক্ষেত্রে যে আপনার প্রিন্সিপাল আছে তার উপর আপ টু 5 লাখ ব্যাংক গ্যারান্টি দেয় বাই ডিআইসিজিসি, ঠিক আছে। আর এফডিতে কোনো ভোলাটিলিটি থাকে না, জিরো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এইবার কোথায়, যখন আপনার শর্ট টার্ম গোলস থাকবে, যেই গোলসগুলো নেক্সট 6 থেকে 12 মাসের মধ্যে আছে, ঠিক আছে, সেই গোলগুলোতে আপনি ধরুন সেখানে রিস্ক নিতে পারবেন না। যেমন ধরুন আপনার চাইল্ডের যেটা আর কি ধরুন কোয়ার্টারলি যে স্কুল ফিস থাকে, সেক্ষেত্রে আপনাকে সেটাকে ধরুন রেকারিং ডিপোজিট বা এফডিতে রাখতেই হবে, ঠিক আছে। এবার ধরুন 1 বছরের মধ্যে আপনার কোনো একটা নিড আছে, ঠিক আছে, সেক্ষেত্রে এফডিতে রাখাই ভালো। থার্ড নাম্বার হচ্ছে পিস অফ মাইন্ড। তো দেখুন মানসিক শান্তির একটা মূল্য আছে। যদি যদি ইকুইটির ওঠানামা আপনার রাতের ঘুম কেড়ে নেয়, তো সেক্ষেত্রে আপনাকে ফিক্সড ডিপোজিটে যাওয়াটাই আপনার জন্য ভালো, তাতে পোস্ট ট্যাক্স রিটার্ন যতই কম হোক না কেন। আরেকটা জিনিস, সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে মিনিমাম 33%, মোর দেন 33% ফিক্সড ডিপোজিট রাখাটা অত্যন্ত জরুরি। তাহলে বন্ধুরা আসল প্রশ্নটা কে কতটা বেশি রিটার্ন দিচ্ছে সেটা নয়, আসল প্রশ্নটা হলো আপনি কতটা ভোলাটিলিটি সহ্য করতে পারছেন, আর আপনার টাকার হাতে কতটা সময় আছে ইনভেস্টেড থাকার জন্যে। বেশিরভাগ মানুষ রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট বেছে নেয়, রিস্কটা কখনো দেখে না।
তো এই ভিডিওটা পুরোপুরি ইলাস্ট্রেটিভ পারপাসে, এটা কোনো পার্সোনালাইজড ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। তো বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রোডাক্ট এক্সপার্ট বা প্রোডাক্ট ডিস্ট্রিবিউটরের সাথে আপনারা যোগাযোগ করা উচিত। তো বন্ধুরা, ডেটা ড্রিভেন পার্সোনালাইজড সলিউশনের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। মানে আপনার এবং আমার সুবিধা অনুযায়ী আমরা একটা টাইম ফিক্স করে নিয়ে আমরা মিটিং করতে পারি। তো উই ক্যান ডু ভিডিও কনফারেন্সিং, আমরা ভিডিও কনফারেন্সিং, এরকম একটা ভিডিও কনফারেন্সিং করতে পারি, অথবা ইউ মে কাম টু মাই অফিস অলসো। তো আপনি আমার অফিসেও আসতে পারেন। তো বিকজ প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করার আগে আপনি আপনার যে রিস্ক অ্যাপারটাইট আছে, আপনার যে রিস্ক টলারেন্স অ্যাবিলিটি, আপনার যে রিস্ক প্রোফাইল, আপনার যে টাইম হরাইজন, আপনার যে কোন ইনভেস্টমেন্টের জন্য কতখানি টাইম অ্যালোকেট করা যেতে পারে। তো আপনি হয়তো এই পুরো ডিসকাশনটা থেকে বুঝতে পারলেন যে প্রত্যেকটা ইনভেস্টমেন্টের একটা অবজেক্টিভ থাকা দরকার। তো প্রত্যেকটা ইনভেস্টমেন্টে কত দিনের জন্য ইনভেস্টমেন্ট করবেন তার উপরে নির্ভর করে আপনার অ্যাসেটটাকে অ্যালোকেশন করা উচিত। আপনার সমস্ত অ্যাসেট একটা জায়গাতে অ্যালোকেট করা উচিত নয়। তো প্রপার ডাইভার্সিফিকেশন ইজ ভেরি মাচ নেসেসারি। ঠিক তারই জন্য পার্সোনালাইজড ফাইন্যান্সিয়াল সলিউশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। So thank you and happy planning.